আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, উল্টো পথে উল্টো রথে। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের গর্বের স্বাধীনতার একজন মানুষ, যিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মিজানুর রহমান তরুণ। তরুণ ভাই, দৃষ্টিকোণ একাত্তর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? আমি আমি ভালো আছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আপনাদেরকে, যারা আপনারা এখন প্যানেলে আছেন বা রেকর্ড করছেন, যিনি আছেন, এবং পরবর্তীকালে যে সুধী মণ্ডলী দেখবেন এই অনুষ্ঠান, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমরা আমাদের কথা আলোচনা শুরু করি। আচ্ছা, বলুন। আমি প্রথমেই আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শুনতে চাই। আপনার যে অনেক তো সময় নেই, কিন্তু যেই যেই যে সময়, যেই যুদ্ধের যেই সময়টা বা যে সময়টা বিশেষ করে আপনার বেশি মনে দাগ কেটেছিল, কেটে আছে এখনো, সেইটা একটা স্মৃতি আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন। দেখুন, প্রথমে বলে নেই, আমি যোদ্ধা, আমি বক্তা নই। আমি আলোচনার টেবিলও বিশ্বাস করি না, আলোচনা এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সংগঠন, সাংগঠনিক কার্যক্রম এবং যুদ্ধে, এটি বিশ্বাস করি। এইভাবেই আমি 1966 সাল থেকে ছাত্র রাজনীতিতে আসি একজন কর্মী হিসেবে। সেই কর্মই করে গিয়েছি, সেটা তো বিস্তর আলোচনা। এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে পরবর্তীকালে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি ছাত্রলীগের রাজনীতিতে প্রথমে ঢুকি 1966 সালে, এবং আমার সৃষ্টিকর্তা আমার মধ্যে কিছু কিছু গুণ দিয়েছিল, যেমন চিত্রাঙ্কন করা, লেখা, এবং মানুষকে কথা বলে সুসংগঠিত করা, গান করা। তখন যখন আমি স্কুলে পড়তাম তখন আমি গান করেছি, এবং বিভিন্ন স্টেজ ডেকোরেশন করতাম। এই দেখেই আমাদের পাবনার একজন ছাত্র নেতা আমাকে উদ্বুদ্ধ করে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য। তারপর থেকে আমি 1966 সালে, তখন আমি ক্লাস 7 কি 8-এ পড়ি, তখন আমি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি, এবং তখন বঙ্গবন্ধুকে দেখি, বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসি, এবং তখন থেকেই আমি প্রতিজ্ঞা নেই যে এই দেশের স্বাধিকার আন্দোলনের যে কথা বঙ্গবন্ধু তখন বলতেন 6 দফার মাধ্যমে, সেইভাবে আমি রাজনীতি শুরু করি। পরবর্তীকালে আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধের অবস্থা আসে, তখন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে এর স্মৃতিচারণ করতে গেলে অনেক স্মৃতি আছে, অসংখ্য। তবে এই মুহূর্তে বসে এই বিজয়ের 53 বিজয়ের দিবস গেল, 53তম বিজয় দিবস, 53তম বিজয় দিবসে যে স্মৃতির কথা মনে পড়ে সেগুলো হচ্ছে, আমরা 4 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে 2 ভাই শহীদ হয়ে গেছেন, আর আমরা 2 ভাই, হ্যাঁ, আমরা 2 ভাই এখনো জীবিত আছি। এবং আমার পরিবারের 6 জন মানুষ এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, ইনক্লুডিং আমার দুটো ভাই। তো এখন স্মৃতিচারণ করতে গেলে তাদের কথাটাই আগে মনে আসে, যাদের ছোটবেলায় আমার বয়সী ছিল তারা, আমার আত্মীয় স্বজন, আমার আপন ভাই, আমার আমার মায়ের, একই মায়ের সহোদর। আমরা, হ্যাঁ, সহোদর ভাই, তারা মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন। যে তাদের স্মৃতির কথাই সবচেয়ে বড় মনে আসে। তারপরে যুদ্ধের যে স্মৃতি, এগুলো মানে তো অসংখ্যবার। আপনার যদি পরবর্তীকালে কোনো প্রশ্ন আসে, আমি সেই যুদ্ধের স্মৃতিটা চারণ করব। অনেক ধন্যবাদ। মানে কত মানুষের আত্মত্যাগ, আপনাদের আত্মত্যাগ, এই যে জি। আপনার ভাই 6 জন একই পরিবারের থেকে শহীদ, হ্যাঁ। তার বিনিময়ে তো আমরা এই দেশটা পেয়েছি। জি। আহ অবশ্যই কখনো শুনবো আপনার যুদ্ধকালীন ঘটনা।
জি। আপনি তো বললেন যে আপনি আহ, মানে কিছুটা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আপনি ছবি আঁকতেন, জি। করতেন, স্টেজ সাজাতেন। হ্যাঁ। সেই আঙ্গিকে আপনার আপনি তো বললেন যে ছোটবেলায় আপনি যেমন গ্রেড 7-এ যখন ছিলেন তখন আপনি এই রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে আপনার পরিচয় ঘটে, আপনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। হ্যাঁ। তখন তো এত টেকনোলজি এগুলো কিছুই ছিল না, কিন্তু আপনারা একটা আদর্শ, একটা চেতনা নিয়ে কিন্তু আপনারা কাজগুলো করে গেছেন। আপনাদের ওই তরুণ বয়সে আপনাদের মধ্যে যে একটা পজিটিভ চেতনা দেশের জন্য, এবং সবকিছু তখন বৈরী পরিবেশ ছিল না, আমাদের দেশ তো আর স্বাধীন ছিল না, পরাধীন জি। ছিল। এখন আজকে থেকে 53 বছর বা 10 বছর আগেও যদি আমি ধরি, বা 15 বছর, এই জেনারেশনে সমস্ত কিছু হাতের নাগালে, সমস্ত কিছু চাইলেই তারা যে কোনো ফ্যাসিলিটিস ভোগ করতে পারে, এবং আমরা স্বাধীন, আপনারা পরাধীন ছিলেন। তারপরেও, এত সুযোগ সুবিধার পরেও এখনকার জেনারেশনের বাচ্চারা কেন আপনাদের মতো এই চেতনা বা এই যে একটা দৃঢ়তা, দেশের প্রতি ভালোবাসাটা নাই কেন? আপনার বিশ্লেষণটা কি, কেন এটা অভাব কেন এদের মধ্যে? আমি এটা ঠিক চুলচেরা বিশ্লেষণ আমি করতে পারবো না, কারণ না, আপনার জাস্ট আমি, একটা, আপনার হ্যাঁ, বিশ্লেষণ। হ্যাঁ, আমি দীর্ঘ 40 বছর দেশের বাইরে। তবে দেশের বাইরে থাকলেও আমি 1985 সালে বিদেশে চলে আসি। জি। কিন্তু আমি যখন আসি তখন আমি মুক্তিযুদ্ধকেই আমি অস্ট্রেলিয়াতে নিয়ে এসেছিলাম, মুক্তিযুদ্ধকে আমি অস্ট্রেলিয়াতে নিয়ে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে এই অস্ট্রেলিয়ার এই বড় শহরে আমি বসবাস করি। এই শহরে স্বাধীনতার সপক্ষে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে এখানে, তার প্রত্যেকটি প্রতিষ্ঠা আমি করেছি, প্রত্যেকটি সংগঠনের প্রতিষ্ঠাতা আমি। তো সেই হিসাবে আপনি আমাকে ফাউন্ডার, ফাদার্স অফ ফাউন্ডার বলতে পারেন, এরকম একটা কিছু বলতে পারেন সংগঠনের। যেমন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ইত্যাদি সব সংগঠনে জন্ম দিচ্ছি আমি এখানে। এই কারণেই যখন আমি আসি তখনও আমরা প্রায় পরাধীন। এই পরিপ্রেক্ষিতে বলতে হয় যে বাংলাদেশ এবং বাঙালির রাজনীতি করেছে ওই সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, একে ফজলুল হক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, সেই 49 সাল 54 সালে যখন যুক্ত ফ্রন্টের থেকেই, সেই যুক্ত ফ্রন্ট আওয়ামী লীগ যদি বলি, তখন থেকেই এই আওয়ামী লীগ কি বলে সামরিক সন্ত্রাসের শিকার। আমি সামরিক সন্ত্রাসী বলবো। যুক্তফ্রন্টের সময় পাকিস্তান আমলে ইস্কেন্দার মির্জা বা ওই সময়কার সামরিক শাসন কু করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো। পরবর্তীকালে 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন ও সামরিক সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হলো না। 71-এ যুদ্ধ করলাম আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধেই, এবং 75-এই সেই সামরিক বাহিনীর লোকেরাই বঙ্গবন্ধুকে পরিবার এবং আত্মীয় স্বজন সহ হত্যা করলো। এমনকি তারা এতেও ক্ষান্ত হয়নি, জেলখানায় যে জাতীয় 4 নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এই সামরিক বাহিনীর লোকেরাই। আমি সেই জন্য সামরিক সন্ত্রাসী বলবো। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা অনেক ম্যানেজ করে এই বাঙালি, এই স্বাধীনতার পক্ষের রাজনীতিকে বাংলাদেশে সচল রাখার চেষ্টা করছিলেন। কিন্তু এখনো ঠিকই জামাতি প্ররোচনায় এবং স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্ররোচনায় সামরিক বাহিনীদের সহায়তায় তাকে দেশ ত্যাগে বাধ্য করা হলো। সেজন্য আমি বলবো যে সামরিক সন্ত্রাসের শিকার বারবার আওয়ামী লীগ এবং বাঙালি জাতি। তে যখন আমি অস্ট্রেলিয়াতে আসি তখন এই জন্য এখান থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন করে আমি চেষ্টা করেছি যেন এই স্বাধীনতার পক্ষে শক্তিটা জাগ্রত থাকে, এবং ছিল তাই। আমি এখানে রেডিও প্রতিষ্ঠা করেছিলাম, দুটো এফএম রেডিওর মাধ্যমে। আপনি যে টেকনোলজির কথা বললেন, যে এখন তো ইন্টারনেট আছে, ওয়েব আছে, কত কিছু আছে, কিন্তু তখন শুধু ওই এফএম রেডিও ছিল ওই সময়। এফএম রেডিওর মাধ্যমে আমি এই প্রচার কার্যটা চালিয়েছি। হ্যাঁ।
এবং পরবর্তীকালে ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি করেছি। পরবর্তীকালে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এরপরে আমার বার্ধক্যজনিত নানান রোগের আক্রান্ত হয়ে যায়, শরীর অত আর সে স্ট্রেংথ স্ট্যামিনা নাই, দেখে এগুলো আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এখনো মনে প্রাণে ধারণ করে চলেছি যে আলোচনা, মিটিং বা এরকম করে কখনো হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌম এগুলো রক্ষা করতে গেলে একমাত্র যুদ্ধই হচ্ছে এর শেষ উত্তর। না হলে বঙ্গবন্ধু দীর্ঘ 25 বছর উনি বিভিন্ন জনসভা করেছেন, রাজনীতি করেছেন, আলোচনা করেছেন, বৈঠক করেছেন, নির্বাচন করেছেন, কিন্তু ক্ষমতা পাননি। ক্ষমতা যুদ্ধের মাধ্যমে উনি পেয়েছেন, সেটা 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেজন্য আমি, আমার এই বক্তব্য হয়তো আপনাদের ভালো লাগবে না বা বুঝতে পারবেন না, আমি একমাত্র যুদ্ধে বিশ্বাসী, তাছাড়া আমি আলোচনা বা অন্যান্য কিছুতে বিশ্বাসী নয়। এটি হচ্ছে আমার কথা। হ্যাঁ, সেই 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 কারণেই যে আহ, যুদ্ধেও যদি যেতে হয়, এখন এখন তো আপনারা গাইড করবেন, আপনারা তো যুদ্ধে যাবেন না। যুদ্ধে যাবে কে? আমাদের মতো হুম বয়সী মানুষরা বা আমাদের থেকে তরুণ প্রজন্মরা। কিন্তু হুম আমরাই তো কনফিউজড। তো সেই জন্যই আপনাকে আসলে, আপনি বাইরে থাকেন, আপনি বলেছেন হয়তো আপনি বাংলাদেশের প্রেক্ষাপটটা ওরকম ভাবে, আর দূরে থাকলে যেটা হয় আমি বুঝতে হুম পেরেছি। বাট আপনার থেকে একটা মেসেজ পেলাম যে আসলে সভা সমিতি করার সাথে সাথে একটা কার্যকরী যুদ্ধ বলেন, যেটা যেই ভাষাই বলেন, বা একটা প্রতিরোধ বলেন, প্রতিরোধ প্রতিরোধ যুদ্ধ, বলেন, যেটাই হোক। হ্যাঁ হ্যাঁ, প্রতিরোধ প্রতিরোধ করতে হবে আর কি আমাদেরকে। করতে হবে, এবং হ্যাঁ। সেটা আমাদের আমাদের সবাইকে সম্মিলিতভাবে করতে হবে, আমাদের নিজেদের এখানে এই পরিপ্রেক্ষিতে আমি একটু বলে নিই, আপনি যে বললেন এটা আমি বুঝতে পারলাম যে এখন তো আমরা বয়োবৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমাদের আর যুদ্ধ করার সময় নাই, হয়তো আমরা কিছু গাইডলাইন দিতে পারি। তো কিছুদিন আগেও যখন এই এই আগস্টের পূর্বে এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকা দেখতাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, অমুক লীগ, অমুক লীগ। মুক্তিযুদ্ধ, না না, শত শত প্রজন্ম লীগ হয়েছিল। আজ তারা কোথায়? আজ রাস্তার, তারা কোথায়? আজ মানে তারা সেটাই। কোথায়? হ্যাঁ, আজ তারা কোথায়? সে প্রজন্ম লীগ কোথায় গেল? হ্যাঁ, সেটি সেটি তাদের কথা আমার মনে আসলো, বুঝছেন না? এখন যদি আমাদেরকে আবার নতুন করে অস্ত্র ধরতে হয়, এবং দেখুন, যারা পরাজিত শক্তি, যারা 71 সালে পরাজিত হয়েছিল, তারা ঠিক সময়ের সঙ্গে ধৈর্য ধরে ধরে 53 বছর পর আমাদেরকে আবার পরাস্ত করতে পেরেছে। ওরা দেখছে যে যারা মুক্তিযুদ্ধ ছিল তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা অস্ত্র ধরতে পারবে না, তখনই তারা এই আঘাতটা করলো। এবং তারা আঘাত করলো কিভাবে? তারা ছাউনিকে ম্যানেজ করে, ছাউনিকে ম্যানেজ করে তারা এই ষড়যন্ত্রটা করলো, কোটা ষড়যন্ত্রের মাধ্যমে, বুঝছেন? এটা হচ্ছে, এটা আমার হচ্ছে এটি রিডিং, আমি এটাই বুঝতে পেরেছি, আমি আর অন্য কোনো রাজনীতি বুঝি না। আমি যেটা বুঝেছি, বুঝি এটাই বললাম আর কি, যে পরাজিত শক্তি, পাকিস্তানি গোয়েন্দা এবং পাকিস্তানি শক্তি, বিদেশি শক্তি, তারা এই ছাউনিকে ম্যানেজ করে এই ষড়যন্ত্র, ছাত্রদের দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এই এই পরাজয়, আমাদেরকে পরাজিত করলো তারা। এখন তো সাথে মুক্তিযুদ্ধের কোন চেতনাই বাংলাদেশে তারা রাখেনি, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, জাদুঘর শেষ করে দিয়েছে, প্রত্যেকটি লাইব্রেরি নাই, মুক্তিযুদ্ধের কোনো চিহ্নই নাই বাংলাদেশে। হ্যাঁ, এমনকি তারা বিজয় দিবসকেও কি ডিসেম্বর উৎসব উৎসব হিসাবে, হিসাবে তারা কি বলে, পালন করার উদযাপন জন্য, করছে। উদযাপন করার চেষ্টা করছে, হয়তো পারে নাই। হ্যাঁ, তারা পারে নাই, তবে প্রেক্ষিতে আর একটু বলা যায় যে সেই 53-54 বছর আগে পরাজিত শক্তি, পরাজিতরা আবার এখন 54 বছর, 53 বছর পর তারা আবার বিজয় দিবস পালন করলো। এটা তাদের, এটা একটা লজ্জাস্কর বিষয় নয়? হ্যাঁ, যে পরাজিত শক্তি 53 বছর পর তারা বাংলাদেশ মাটিতে বিজয় দিবস পালন করছে, এই আর কি। এখন বুঝুন। তো এরই প্রসঙ্গে, আপনি যেহেতু মানে মুক্তিযুদ্ধ নিয়েই আমরা আলোচনা করছি, যুদ্ধ জি পরবর্তী সময়ে
আমি কথাটার অবতারণা করছি এই জন্য, কারণ আমি আজকে একজন আমাকে একটা একটা শো দেখছিলাম, তো এটা প্রায়ই বলে যে যখন এই যে এটা এখন তো দেশে একটা জঙ্গিবাদী উত্থান হয়েছে, এটা তো জি। সত্যি কথা না, জঙ্গিবাদী উত্থান জঙ্গিরাই আসলে চালাচ্ছে, চালাচ্ছে, তাদের হ্যাঁ। কার্যক্রম দেখলেই বোঝা যায়। না, তারা প্রকাশ্যই তো বলছে, তারা তারা প্রকাশ্যই তো প্রকাশ্যেই বলছে, বলছে বলছে প্রকাশ্যই বলছে, হ্যাঁ, বলছে তারা প্রকাশ্যই বলছে। এখন এই অনেকে বলেন যে গত 16 বছরে শেখ হাসিনার সময় এই মানে এই যে কাওয়ামি মাতা বলে ওনাকে, তো এই যে উনি এই এদেরকে হেফাজত টেফাজত এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কম্পেয়ারিং জি। টু যদি সাংস্কৃতিক মুভমেন্টটাকে ওইভাবে আগানো হয় নাই, এরাই বেশি হুম, ফ্যাসিলিটেটেড হয়েছে। হুম, আপনি মুক্তিযুদ্ধের পরে 71-এর পরে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, হুম, তার পরের সময়টা যেমন এক সময় 71-এর পরে অনেক রাজাকার আলবদর আল শামসকে ক্ষমাও করে দেওয়া হলো, 75-এর হুম, পরে জেনারেল জিয়া এসে গোলাম আজম সহ সমস্ত পরাজিত শক্তিকে একটা বৈধতা দিয়ে দিল। এই যে শেখ হাসিনাকে ঢালাও ভাবে দোষ দেওয়া হয় যে উনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন, ব্যাপারটা কি আসলে এই গত 10 বছর বা 16 বছরে হয়েছে, নাকি ওই যে একটা ধারাবাহিকতা 75 পরবর্তী আহ এই যে পরাজিত শক্তিকে পৃষ্ঠপোষকতা দেওয়া? কারণ আওয়ামী লীগ না আসলে তো মুক্তিযুদ্ধের কথা আসলে বলা যায় না। এখন আপনি আওয়ামী লীগকে যেভাবে আপনি গ্লোরিফাই যেভাবে আপনি বলেন, অনেকে বলে জি। মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ না আসলে এটা পরীক্ষিত যে আসলে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, স্বাধীনতার কথা বলা যায় না। তো বলা আপনি যায় তো না, পুরো সেটি। সময়টা দেখেছেন, আপনার বিশ্লেষণটা কি? হ্যাঁ, এখানে আমি বলি, আপনি এগুলো তো সব খুব কঠিন প্রশ্ন এবং কঠিন রাজনীতির প্রশ্ন। এগুলো উত্তর দিতে গেলে ব্যাপকভাবে কথা বলতে হয়। না, তবে খুব মানে আপনার সংক্ষেপে যেটা আমি, হ্যাঁ। হ্যাঁ, সংক্ষেপে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার একটি আক্ষেপ রয়েছে, সেটা আক্ষেপ বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 সালে ফিরে আসলেন বাংলাদেশে। এসে 18 তারিখেই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়ে দিলেন। তখন আমি কিছুটা মানসিক ভাবে আহত হই, আঘাতপ্রাপ্ত হই। কেননা তখন শুধু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আলবদর রাজাকার বা চৈনিক পন্থী যারা ছিল, চিঙ্কু বাম যারা এখন চিঙ্কু বাম নামে খ্যাত, যারা চৈনিক পন্থী নকশাল, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা বিরোধিতা করেছে, তারা সম্পূর্ণভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা শার্ট প্যান্ট পরে, আর আলবদর রাজাকাররা লুঙ্গি টুপি জুব্বা পরে বিরোধিতা করেছে, বুঝছেন না? তে আওয়ামী সরকার যখন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নিয়েছে, আলবদর রাজাকারদের কাছ থেকে কিন্তু ওদেরকে কিন্তু বলেনি যে তোমরা আত্মসমর্পণ করো। এমনকি 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ করে পাকিস্তান আর্মি, যে তাদের সঙ্গে ইনসার্জেন্ট আলবদর রাজাকারও ছিল, তারা কিন্তু আত্মসমর্পণ করেনি এবং অস্ত্রও জমা দেয়নি, শুধু পাকিস্তান আর্মি অস্ত্র দিয়েছিল। যার ফলে আলবদর রাজাকাররা তখনও অস্ত্রবাহী, কিন্তু আমরা নিরস্ত্র হয়ে যাই। তখনই মোটামুটি আমরা পরাজিত হয়ে গেছি। তারপরে অনেক চেষ্টা করেছে আওয়ামী সরকার হয়তো এক করার জন্য, সব জাতিকে এক করার জন্য, কিন্তু ওরা তো হিংস্র, ওরা কোনোদিন এক হবে না, ওরা মনে সেই পরাজয় ওইটা পোষণ করেই ছিল। করতে করতে আজ এই অবস্থায় আছে। তার পরবর্তীকালে আসি আপনার দ্বিতীয় কথায়, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নানান ভাবে আহ বলা হয়েছে যে উনি কওমি মাতা বা ইত্যাদি নানান ট্যাগ দেওয়া হয়েছে। আসলে আওয়ামী লীগ এবং স্বাধীনতা পক্ষ শক্তিকে অজনপ্রিয় করার জন্য স্বাধীনতার বিপক্ষ শক্তি এখনো কর্মনি তারা করে নাই, এবং এখনো করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। দেখুন না আপনি, এখন ঢাকাতে এখন যে কোনো একটা কিছু হোক, যে কোনো একটা কিছু দুর্ঘটনা অঘটন হোক বা ঘটন হোক, টিভি ক্যামেরা এবং মাইক্রোফোন গুলো এমন লোকের সামনে নিয়ে এসে ধরে, তারা যেন ওই স্বৈরাচার কথা বলে, হাসিনার দুর্নাম করে ইত্যাদি, আওয়ামী লীগের দুর্নাম করে, স্বাধীনতার বিপক্ষের দুর্নাম করে, তার কাছে মাইক এবং ক্যামেরা চলে আসে। অথবা তাদেরকে রেডি করা হয়।
তাদেরকে রেডি করা হয় যেভাবেই হোক, তারাই ওই করে, এতগুলো টেলিভিশন, সব টেলিভিশন ওই, এবং তার সবার বক্তব্যই একই। অথচ সোশ্যাল মিডিয়াতে দেখেন, সোশ্যাল মিডিয়াতে আপনার জরিপ দেখেন, সেখানে এখনো আওয়ামী লীগের জনপ্রিয় 70-80% এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা। মানুষ দেখছে যে আওয়ামী লীগ সাধারণ জনগণ, আপামর জনসাধারণের জন্য কি, দেশের জন্য কত কিছু করছে এবং করবেও তারা। ক্ষমা করা আমাদের হচ্ছে, বঙ্গবন্ধু আমাদের ক্ষমা করার টিকা দিয়ে গেছে, আমরা ক্ষমা করি। আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমি বললাম যে বঙ্গবন্ধু যখন এই অস্ত্র সমর্পণের কথা বলে একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, আমি চেয়েছিলাম আরো 6 মাস যদি আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে সময় থাকতো, আবার পাওয়ার থাকতো, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। হ্যাঁ, এই আলবদ্ধ রাজাকার যারা ছিল, যারা সরাসরি পাক বাহিনীর সঙ্গে সহায়তা করে আমাদের মা বোনের ইজ্জত লুটেছে এবং 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, অন্তত এদের অনেকাংশে আমরা নিরস্ত করতে পারতাম, এটি বলবো। এখন তো আর এই মিডিয়াতে আর অন্য কিছু বলতে পারছি না, তাদেরকে নিরস্ত করতে পারতাম। তাদের কাছে তো অস্ত্র ছিল, তারা আস্তে আস্তে শক্তি আরো বেশি অর্জন করে এই 2024-এ এসে তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে পরাস্ত করতে সক্ষম হলো। হয়তো বঙ্গবন্ধু যদি আরো বেঁচে থাকতেন এরকম নাও হতে পারতো, কারণ উনার সেই দূরদর্শিতা, ক্যাপাসিটি সবই ছিলেন। আর আওয়ামী ছিল, লীগ তো আসলে হ্যাঁ, অনেক হ্যাঁ। বছর ক্ষমতার বাইরে ছিল। হুম, বঙ্গবন্ধু কন্যা অনেক বছর পরে দেশে গিয়ে, তারপরে হুম, হুম, তো জানেন তার আগে তো যা হলো বহুদলীয় সেই, গণতন্ত্রের নামে, আমরা সবাই হুম, জানি। জি, তো এখন আমি একটু সমসাময়িক কথায় হ্যাঁ, বলেন। যাই। এই যে কোটা আন্দোলনের সূত্রপাত হলো, সরকার পতন হলো, হুম, একজন ডক্টর ইউনূস বিদেশেই থাকলেন, সেখান থেকে এসে হঠাৎ করে বসে পড়লেন। তারপরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, উনি স্বীকারও করলেন যে উনি হুম, এগুলা প্ল্যান করা। এত হুম, কিছু যে হয়ে গেল, এত কিছু যে হচ্ছে, মানুষের সচেতনতাটা, আমি জানি মানুষ অনেক ভয়ে ভীতিতে দেখানো হচ্ছে, তাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না, তাদের নামে মামলা হয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এরকম আন্দোলন সংগ্রাম তো আগেও আমরা করেছি। আপনারা যখন হুম, করেছেন তখন তো ফ্যাসিলিটিসও ছিল না। তারপরেও হুম। মানুষ বের হচ্ছে না কেন? মানুষের ওরকম প্রতিবাদটা নেই কেন? আসলে এখানে বিদেশে বসে থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি তো নিজেই বললেন যে ওই যে মিস্টার ইউনুস বলছে যে মেটিকুলাসলি ডিজাইন করা, যে তারা অনেক পরিকল্পনা করছে ব্যাপারে, যে এই ঘটনা ঘটার পর কি কি হবে, হওয়ার পর কি কি হবে, তারপরে পাবলিকের মধ্যে পরবর্তীকালে কি হবে, এবং আগামী কয়েক বছরের পরিকল্পনা। মেটিকুলাস ডিজাইনটা এইভাবেই হয়, যে পরবর্তীকালে কিভাবে এটাকে কন্ট্রোল করবে, সবকিছু তাদের পরিকল্পিত এটা। যার ফলে তারা যে কাজগুলো করতেছে এখন, এই সচিবালয় অগ্নিসংযোগী বলেন বা অন্যান্য যে ঘটনা ঘটনা, সে দুর্ঘটনায় বলেন বা পরিকল্পিত বলেন, যেগুলো ঘটছে সেগুলো তাদের এই মেটিকুলাস ডিজাইনের মধ্যেই পড়ে, বুঝছেন না? তারা এইভাবে করছে এবং তাতে কোন রকম আন্দোলন দানা বাজে না উঠতে পারে, যার ফলে তারা ওই জেলখানা ছেড়ে, জেলখানা ভেঙে ছেড়ে দিয়েছে হিজবুত তৌহিদের লোকজনকে, স্নাইপার, রাইফেল টাইফেল ইত্যাদি নানান অস্ত্র সজ্জে সজ্জিত, শিবিরের হাতে অস্ত্র, বিএনপি বিএনপির ক্যাডারদের হাতে অস্ত্র, বিএনপির কর্মীদের হাতে অস্ত্র, হ্যাঁ, এবং চিঙ্কুবাম যারা আছে তাদের হাতে অস্ত্র, এরকম গ্রামে গঞ্জে অস্ত্র, যার ফলে মানুষ এইগুলি এখন আছে, ভয়ে এবং শঙ্কায় আছে। এবং 5ই আগস্টের পর আপনার নিশ্চয়ই শুনেছিলেন যে প্রায় 64,000 গ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বা তাদের বাড়িতে লুটপাট করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এখনো সময় সুযোগ মতো লুটপাট করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি লুটপাট করা হচ্ছে, অফিস আদালত কোনো কিছুই বাদ যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য মানুষের মধ্যে একটা মানুষ প্যানিক হয়ে গেছে। তবে এই সময়টাকে আস্তে আস্তে কেটে আমার মনে হয় দূর হচ্ছে, আস্তে আস্তে মানুষ সজাগ হচ্ছে এবং আন্দোলনও হবে। একেবারে একেবারে যে হবে না তা না, হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু হবে, হতেই হবে, হতেই হবে। আমরা স্বাধীনতায় যে যে স্বাধীনতায় 30 লক্ষ শহীদ হয়েছে,
আমাদের 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, এই স্বাধীনতাকে আমরা এইভাবে দিতে পারি না, এই জাতিটা দিতে পারে না। এই জাতির একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা আসছে, এইভাবে হবে না। এখন মনে হচ্ছে হয়তো কোনোদিন হবে না, কিন্তু হতেই হবে, একদিন হবেই, আসবেই, একদিন সুদিন আসবেই, মানুষ একদিন দাঁড়াবে, আবার হয়তো আমাদের এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য কিছু একটা করতে হতে পারে। হ্যাঁ, মানে এই পজিটিভ কথাগুলাই আমাদেরকে আশা আশা সঞ্চার করে। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা আজকে দেখছিলাম, আমি আহ, ওনার নামও নেব না। তো আমাদের আওয়ামী লীগের একজন নেতা তার বাচ্চাকে যে একটা ইংলিশ স্কুলে পড়তো, তা ওই স্কুলে আর ওকে ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছে। তারপরে এমনকি নালন্দা, যেটা ছায়ানট স্কুল, সেখানেও আওয়ামী লীগের লোক শুনলে তাদের বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি, মানুষ যখন কোণঠাসা হয় তখন মানুষ একসময় প্রতিরোধ গড়েই তোলে। এটাই বাঙালি কখনো, বঙ্গবন্ধু বলে গেছেন, বাঙালিকে দাবায় রাখা যাবে না। বাঙালি অবশ্যই। আম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনার কে ধারণ করা বা কিভাবে আমাদের তরুণ প্রজন্ম কাজ করতে পারে বা তরুণ প্রজন্মের কি করা উচিত, সে কোনো একটা কিছু যদি তরুণ প্রজন্মের জন্য বলেন। প্রথমে আমি বলি যে, প্রথমে আমি বক্তা নই, যার ফলে ভালো ভাবে ভাষা ব্যবহার করে আমি আপনি অনেক আপনাদের সুন্দর সঙ্গে কথা বলছেন। কথা বলতে পারলাম না। হয়তো কিছু বুঝেছেন, হয়তো অনেক কিছু বুঝতে পারেননি, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর দ্বিতীয় হচ্ছে যে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, এটি সম্বন্ধে আমাদের প্রজন্মকে পড়তে হবে, জানতে হবে, বয়োজ্যেষ্ঠদের কাছে শুনতে হবে, মুক্তিযোদ্ধাদের কাছে শুনতে হবে, বই পড়তে হবে, ফিল্ম দেখতে হবে, ইতিহাস পড়তে হবে, তাহলেই বুঝতে পারবে এখানে সব কথা লুকায় আছে, যে মুক্তিযুদ্ধটা কি। বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর সেই আত্মজীবনী যে উনি দুটো লিখে গিয়েছেন, বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য ইউটিউবে আছে, উনার সম্বন্ধে জানতে হবে। আমার তো ব্যক্তিগতভাবে আমি খুব সৌভাগ্যবান, আমি বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসেছি অনেকবার। ক্যাপ্টেন এম মনসুর আলীর বাড়ি, যিনি অর্থমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন, এম মনসুর আলী, মোহাম্মদ নাসিম, তারপরে যে আমাদের রাষ্ট্রপতি বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু, আহমেদ রফিক বড় নেতা ছিলেন, আমার বন্ধু শ্রমিক লীগ নেতা ফজলুল হক মন্টু, এদের সান্নিধ্যে তাজউদ্দিন আহমেদ সাহেব, এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি মারা গেছেন, নামটা এই মতো স্বাধীন বাংলা স্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার সিলেটে বাড়ি ভদ্রলোকে, ওনারও সান্নিধ্যে আসছি আমি, নামটা আমি হয়তো মনে করতে পারছি না। আমি খুব সৌভাগ্যবান যে এনাদের সংস্পর্শে এসে আমি রাজনীতি খুব কাছাকাছি দেখেছি। এত সুন্দর, এত ভালো এবং এত দূরদর্শী রাজনীতিবিদ থাকতেই যখন যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন হয়নি, তে এই দেশ এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে আমার মনে হয় যুদ্ধ থেকেই প্রয়োজন হবে শেষ পরে। তখন কোন ফরম্যাটে হবে সেটা আমি বলতে পারবো না, তবে যুদ্ধই হয়, প্রতিরোধ যুদ্ধ অথবা মুক্তিযুদ্ধ, পুনরুদ্ধারের একটা যুদ্ধ, স্বাধীনতা পুনরুদ্ধারের একটা যুদ্ধ হবে। যারা প্রজন্ম, তারা হয়তো বর্তমান ওয়েব, ইন্টারনেট, মোবাইল ফোন পেয়ে তারা এখন ডিরেলড হয়ে গেছে। আমি বলবো যে, দেশের উপরে বড় কিছু নেই, মাতৃভূমি স্বর্গী লিপি গড়িয়সী একটা কথা আছে। দেশকে যে ভালোবাসতে পারেনি, দেশের জন্য যে কিছু করেনি, সে জীবনে কিছুই করতে পারেনি। সেদিক দিয়ে আমরা সৌভাগ্যবান। মহান খোদা তল্লে এমন সময় জন্ম দিয়েছিল যে আমরা একটা বয়স পেয়েছিলাম, ওই বয়সে আমরা, আমি ব্যক্তিগত ভাবে এবং আমার ভাই, আমার আত্মীয় স্বজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে একটু আক্ষেপের কথাও বলে রাখি, আমরা যখন মুক্তিযুদ্ধে যাই সেই সময় প্রায় 1.5 কোটি আমার বয়সী যুবক ছিল, 1.5 কোটি যুবক ছিল বাংলাদেশে। ওই জন্য বঙ্গবন্ধু 1971 সালের 10ই জানুয়ারি মাসে সমস্ত জেলা, তখন তো 17টা মাত্র জেলা ছিল, 17টা 18টা জেলা, এখনকার মতো 65টা জেলা নয়,
17টা জেলা উনি যে এই 7ই মার্চের ভাষণের আগে উনি প্রতিটি জেলায় গিয়েছিলেন, ঝটিকা সফর। সেই ঝটিকা সফরের মিটিং এ আমি অংশগ্রহণ করেছিলাম, পাবনারটা ক্যাপ্টেন এম মনসুর আলীর বাড়িতে। উনি 7ই মার্চে যে ভাষণটা বলেছিলেন, সেই ভাষণটা আমাদের কাছে জানুয়ারি মাসে বলে এসেছিলেন ওই কথাগুলোই। এই জন্য যে ছাত্রলীগের যারা নির্বাহীতে আছে, আমি ছাত্রলীগের প্রচার সম্পাদক 3 বছর একভাবে প্রচার সম্পাদক ছিলাম, জেলা শাখা ছাত্রলীগের। হ্যাঁ, জেলা শাখা ছাত্রলীগে আমি নিজে কিছু গান বাজনা করতাম, এখনো করি গান টান। ইউটিউবে আমার গান আছে, আমার ফেসে। তো ওই আপনার ওই স্বাধীনতার সপক্ষের ব্যাপার নিয়ে অনুষ্ঠান সংগঠিত করতাম। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধু অন্য কারোর উপর ভরসা করেনি, করেছিল ছাত্রলীগের উপরে। যে আমি 7ই মার্চে ভাষণ যদি দিই এবং প্রতিটি জেলার থেকে অন্তত 200 ছাত্রলীগ যদি যার যা আছে তাই নিয়ে যদি এই শত্রু মোকাবেলা করে, তাহলে এদের স্বাধীন হবে। এবং হয়েছিল তাই। প্রতিরোধ যুদ্ধে সে 25শে মার্চের কালো রাত্রে আমরাই প্রথম যার যা আছে নিয়ে অস্ত্র নিয়ে আমরা পাবনা শহরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং অবিরাম যুদ্ধ করে আমরা তাদেরকে পরাস্ত করেছি। 169 জন পাক সেনাকে আমরা খতম করতে সমর্থ হই এবং 12 দিন আমরা পাবনাকে মুক্ত রাখি, শত্রু মুক্ত। পরবর্তীকালে গান বোট এবং অন্যান্য ট্যাঙ্কের আক্রমণের ফলে আমরা পিছপা হতে পরবর্তীকালে আবার কি বলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে আবার যুদ্ধ শুরু করি এবং যুদ্ধ করে মিত্র বাহিনীর সঙ্গে আমরা সেই যুদ্ধে জয়লাভ করি। তারপরে তো আমাদের দেশ স্বাধীন দেশ পাই। তো এই কাজে আমি নিজেকে কিছুটা গর্ব অনুভব করি। আমি গর্বিত নই, তবে কিছু অনুভব করি গর্ব, যে অন্তত দেশের জন্য সামান্যতম কিছু হলেও করতে পেরেছি। গর্ব অনুভব করে আমার মা বাবার স্বর্ণগর্ভা মা। এই স্মৃতিতে মনে আসছে মায়ের কথা। যা হোক, এই প্রজন্মকে অনুরোধ করবো দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, বাঙালি বাঙালি জাতি, বাংলা ভাষা, এদেরকে ভালোবাসো। ওই পাকিস্তানি লোক নিয়ে এসে কনসার্ট করে কোনোদিন জাতীয় চেতনা হবে না, জাতীয় ভাষা হবে না। আমাদের নজরুল জসিমউদ্দিন, এরা হচ্ছে আমাদের চেতনা, এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরাই হচ্ছে আমাদের মহাপুরুষ। এদের কথা মনে নিয়ে দেশ ভালোবাসতে হবে, এটি আমার কথা। কথা অনেক আসে, কারণ আমার এখানে ব্যথা রয়েছে, তো আমি বেশি বুঝতে পারি না। আমার অনেক আত্মীয় আপন ভাই হারিয়েছি, তো এখানে ব্যথা আছে অনেক। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মতো একটা নগণ্য মানুষকে আপনাদের এই প্রচার মাধ্যমে নিয়ে এসেছেন, অনেক মানুষ দেখবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক ভালো লাগলো। আবারও নিশ্চয়ই আমরা আপনার কথা শুনবো। আপনি সুস্থ থাকবেন, শরীরের যত্ন নিবেন। আর মনে রাখবেন, বাঙালি জাতি যারা এখন যা হচ্ছে, এটা খুবই কম, নগণ্য সংখ্যক মানুষ। বাঙালি জাতি সব সময় আপনাদেরকে নিয়ে গর্ব করে। সেই জন্য দেখেন, এই অবস্থাতেও পরাজিত শক্তি কিন্তু আহ কুলিয়ে উঠতে পারছে না, যদিও তাদের কাছে অস্ত্র আছে। বাঙালি জাতি আপনাদের সব সময়, আপনারা বাঙালি জাতির কাছে নমস্য। আপনাদেরকে সব সময় কৃতজ্ঞতা ভরে আমরা আমরা জানি যে আপনাদের জন্য আমরা এই দেশটা পেয়েছি। আপনি অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে। সুস্থ ধন্যবাদ। থাকবেন। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমি জানি যে আজকের কথোপকথন আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আহ আমরা এই মানুষগুলোর প্রতি সবসময় কৃতজ্ঞ, আমরা জানি। কৃতজ্ঞতা প্রকাশও করতে হয়। আমরা আমাদের কার্যকলাপ, আমাদের অভিব্যক্তি, আমাদের আমাদের কাজই এনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে। সে কাজটা কি? আমাদের ওনারা যে দেশটা এনে দিয়েছেন, সে দেশটাকে ভালোবাসা।
চলুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি এবং দেশটাকে পরাজিত শক্তির থেকে যেভাবে রক্ষা করা যায়, কিভাবে করা যায় সেই পদক্ষেপটা আমরা গ্রহণ করি, সেই কৌশলটা নিয়ে আমরা ভাবি, আমরা সবাই একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। এখন ঐক্যবদ্ধ হলেই আমরা জয়ী হতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের শুভকামনা। আবারও কথা হবে। আজ এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।